এখন বলতে পারেন যে রুগীর আবার প্রস্তুতি কিসের? রুগী তো রুগী হিজামা করবে, আবার সে আবার প্রস্তুতি কি নেবে? তাই না? এটাও আপনি বলতে পারেন। না, রুগীরও বেশ একটা প্রস্তুতির ব্যাপার ব্যাপার আছে। কারণ কি, যে কেউ আসবে আমি তাকে বিছানায় শোয়াই দেবো না, হিজামা করাই ফেলবো না। যেহেতু আমি রক্ত বের করে চিকিৎসাটা করতেছি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। রক্ত মানুষের অনেকের শরীরে কম থাকে, অনেকের শরীরে রক্তের কিছু রোগ থাকে রক্ত সংক্রান্ত, অনেকের শরীরে কিছু পারিপার্শ্বিক কিছু অবস্থা তৈরি হয় যে কারণে তার শরীরে বেশি হিজামা করানো যায় না। কিছু রোগী আছে একেবারেই নিষেধ, কিছু রোগী আছে কিছু কিছু জায়গায় করা যায় না, আবার কিছু কিছু রোগী আছে যাদের স্পেশাল কেয়ার নিয়ে করতে হয়। আবার কিছু রোগী আছে একদম সম্পূর্ণ স্বাভাবিক রোগী, সে একদম সবকিছু স্বাভাবিক, তাকেও কিছু প্রস্তুতি নিয়ে হিজামা করলে তার ভালো হবে। বুঝতে পারছেন? এটা একটা বিষয়। তাইলে হিজামার আগে এবং পরে রোগীর প্রস্তুতি এবং সতর্কতা। আমাদের কাছে সাধারণত কিছু কিছু রোগী আসে যারা ডিটক্স করতে আসে, সুস্থ রোগী, ভাইটাল অর্গানে আমরা ডিটক্স করি। যারা আমরা তাদের সুন্নত পয়েন্টে হিজামা করি, আমাদের লিম্ফেটিক সিস্টেমে হিজামা করি, বিভিন্ন কাজ করি। আবার যারা সুস্থ, যারা অসুস্থ রোগী আসে তাদেরকে আমরা তার সমস্যা অনুযায়ী আমরা তার হিজামা করে থাকি। এখন ধরেন, যেই রুগীটা আমার কাছে হিজামা করানোর জন্য আসলো, যেই রুগী আমার কাছে হিজামা করার জন্য আসলেন, যিনি, আমরা তার বিভিন্ন জায়গায় হিজামা করি, তাই না? এখন রোগীর কিছু প্রস্তুতির ব্যাপার আছে। প্রস্তুতি কি? তার মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি কি? তার মানসিকভাবে সে রিল্যাক্স থাকবে। মানসিকভাবে রিল্যাক্স, একদম খুব বেশি টেনশন, খুব বেশি দুশ্চিন্তার মধ্যে আছে এরকম হলে হবে না। মানসিকভাবে সে রিল্যাক্স থাকবে। তার পর্যাপ্ত ঘুমাইতে হবে হিজামার আগের দিন, আগের রাতে। এমন না যে সে রাত 4টা পর্যন্ত ঘুমায় নাই, এরপরে ঘুমাইছে, সকাল 8টায় উঠে হিজামা করে চলে আসছে। এটা এটা হচ্ছে তার ভুল। হ্যাঁ, এভাবে না, এভাবে করবো না আমরা। মানসিকভাবে রিল্যাক্স থাকা লাগবে, তার পর্যাপ্ত ঘুম থাকা লাগবে, সে রেস্ট। এমন অনেক সময় অনেক দূর থেকে আসে, অনেক পরিশ্রম করে আসে, এসে তাকে একটু একটু বিশ্রাম নিতে দেন। বিশ্রাম নিয়ে সে কাজটা করলো, বিশ্রাম নিয়ে নেওয়ার পরে আমরা তাকে জামা করলাম। ঠিক আছে? তো রুগী যাতে ডিপ্রেশনে না থাকে, অ্যাংজাইটিতে, দুশ্চিন্তা, হ্যাঁ, দুশ্চিন্তাতে না থাকে, দুশ্চিন্তাগ্রস্ত না থাকে। আবার অনেক রোগী আছে রক্ত দেখে ভয় পায়। হ্যাঁ, এই যে আমরা রক্ত দেখে ভয় পাচ্ছি, অনেক রোগী রক্ত বের হয় যেহেতু। তো গতকালকে আমি এক রোগী করলাম যে খুবই ভয় পাচ্ছিল, মানে একেবারে বলতে ভাই আমার মাথা এখনই ঘোরাচ্ছে, বিছানায় শুয়েও সে বলতেছে। ইয়াং পেশেন্ট, 26 ইয়ার্স অফ এজ। ঠিক আছে? তো রোগীকে মানসিক ভাবে রিল্যাক্স করে নিতে হবে। এটা হলো মানসিক প্রস্তুতি। এই যে আমার আগেই, কিন্তু পরে না, পরে বলতেছি না। ফিজিক্যাল প্রস্তুতি, রোগীর শারীরিক প্রস্তুতি কি হইতে পারে? শারীরিক প্রস্তুতির ক্ষেত্রে একটা বিষয় কি, রোগীর এমটি স্টোমাক, মানে খালি পেটে হিজামা করতে হবে। এটা উত্তম, এটা এটা অনেক বেশি জরুরি। হাদিস শরীফে আসছে খালি পেটে হিজামা করা উত্তম। আবার অনেক রিসার্চ, সাইন্টিফিক রিসার্চ আছে যেগুলাতে বলতেছে যে যখন আমরা খালি পেটে হিজামা করি তখন রক্তটা যে বের হয়, এই রক্তের মধ্যে দূষিত উপাদান অনেক বেশি থাকে। আবার যখন ভরা পেটে হিজামা করি এটাতে দূষিত পদার্থ এত বেশি থাকে না। ভরা পেটে হিজামা করলে যে রক্তটা বের হয় হিজামার দ্বারা, এটাতে এত বেশি দূষিত পদার্থ থাকে না। এটা একটা রিসার্চ। এই জন্য সাইন্টিফিক ভাবে যদি আমি চিন্তা করি, ধর্মীয় ভাবে চিন্তা করি, আমরা হিজামা করব খালি পেটে, রোগীর খালি পেটে। খালি পেটের জিনিসটা একটু আমাকে ব্যালেন্স করতে হবে। খালি পেট মানে অতিরিক্ত ক্ষুধার্ত অবস্থায় নয়। আমাদের স্টমাকে খাবার থাকে 2 থেকে 6 ঘন্টা, খাবার পরে 2 থেকে 6 ঘন্টা পরে আমি হিজামা করতে পারবো। এখন রোগী না খেয়ে আছে 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, এরকম হলে আবার সমস্যা, রোগীর প্রেশার কমে যাবে, ব্লাড সুগার কমে যাবে, রোগী দুর্বল হয়ে যাবে, এই অবস্থায় না। এই জন্য রোগী যদি দুপুরে হিজামা করতে আসে, তাকে বলবো সকাল নাস্তা করার পর আপনি কিছু খাবেন না। রোগী যদি সকালে হিজামা করতে আসে, তো আগে আগে হইলে আমরা বলবো যে আপনি ফজরের পরে চলে আসেন, কোনো সমস্যা নাই, ফজরের পরে আমি হিজামা করাই ফেললাম। অথবা রোগী যদি আহ 10টার সময় হিজামা করতে আসলো, তো ফজর আমরা এখন 5:30টায় ফজর পড়ি, তো রোগীকে বললাম যে আপনি ফজরের পরে হালকা কিছু নাস্তা করে নিন। ঠিক আছে? এটা বলতে পারি আমরা রোগীদেরকে। এই আর কি। তো খালি পেটের বিষয়টা আমাকে সুন্দর করে রোগীকে বোঝায় বলতে হবে। সে যদি বিকেলে হিজামা করতে আসে বলবো যে আপনি আজকে দুপুরে খাবার পরে কিছু খায়েন না। তো সন্ধ্যার সময় হিজামা করতে আসে একই কথা বলবো, আজকে বিকেলে নাস্তা করেন না। কারণ কি, পেটটা একটু ফাঁকা রাখতে হবে আমাদের। আবার এত বেশি ফাঁকা যাতে না হয় যে রোগী একেবারে দুর্বল হয়ে গেল, এটা মাথায় রাখতে হবে। এই জন্য রোগী চেম্বারে আসার পরে জিজ্ঞেস করতে হবে যে কখন খাইছেন। যদি দেখি অতিরিক্ত দুর্বল, অনেক আগে খাই, তখন যদি আমি বলি যে আপনি এখন ভাত খাই আসেন 1 প্লেট, তাও তো তাহলে ভরা পেট হয়ে গেল। ওই অবস্থা থেকে এমন কিছু খাবার খাওয়ানো যেটা পরিমাণে কম কিন্তু এনার্জি শক্তি অনেক বেশি। তাকে যদি ডায়াবেটিস না থাকে একটু মধু খাওয়াইতে পারে, একটু শরবত,
একটু লেবুর শরবত খাওয়াইতে পারি, আমরা একটু গ্লুকোজ খাওয়াইতে পারি, চাইলে আমরা তাকে ডাবের পানি খাওয়াইতে পারি, হ্যাঁ, মধু খেজুর এগুলো দিতে পারি, ডিম। হ্যাঁ, যেটা খালি পেটটা উত্তম, খালি পেটে করা দরকার। ডিহাইড্রেশন লেভেল, রুগীর আহ পানি, পানির তৃষ্ণা কেমন আছে, তার পানির স্বল্পতা কেমন আছে বডিতে, পর্যাপ্ত পানি পান করতে হবে তাকে। গোসল করে আসলে খুবই ভালো, হিজামার আগে গোসল করে আসলে খুব ভালো। হিজামার আগে যদি সে অজু করে নেয় উত্তম, যদিও হিজামা করলে সাথে সাথে অজু ভেঙে যাবে। আবার নামাজ পড়ে নিতে হবে, যে ওয়াক্তে হিজামা শুরু করবো আমরা, যে ওয়াক্তে রোগীর হিজামা করতেছি ওই ওয়াক্তের নামাজ সে পড়ে নেবে। নইলে কি হবে, নইলে কিন্তু তার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকবে, নামাজ কাজা হয়ে যাবে ওই ওয়াক্তের অনেক সময়, কারণ কিছু কিছু ক্ষেত্রে রোগীর হিজামা করতে অনেক লম্বা সময় লাগে। ঠিক আছে, তো এটা হলো রোগীর শারীরিক প্রস্তুতি। সে খালি পেটে হিজামা করবে, তার ডিহাইড্রেশন লেভেল কেমন আছে এটা দেখে নিব, তাকে পানি পানি পান করিয়ে নিব। ঠিক আছে, আরেকটা হলো তাকে আমরা বলবো যে গোসল করে আসতে পারলে ভালো। গোসলের বিষয়টা এই জন্য বলা হয়, এটা মূলত থেরাপিস্টের, মানে গোসল করে রোগীর অনেক ভালো লাগবে এটাও সত্য, আবার রোগীর শুলে অনেক সময় বিভিন্ন বাজে গন্ধ চলে আসে, ঘামের বিভিন্ন গন্ধ, তো এই জন্য থেরাপিস্টের কাজ করতে অনেক কষ্ট হয়। এই জন্য এটাও আমরা গোসল করে আসতে বলে দেবো। কিছু ক্লিনিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে কিছু কথা বলতে হবে রোগীকে, তার ব্লাড সুগারটা একটু মাপতে হবে, আনকন্ট্রোলড কিনা। কন্ট্রোলের মধ্যে আসলে সমস্যা নাই। এই যে এই পায়ের ছবিটা আছে না, ডায়াবেটিস, এই এই জায়গায় তো আমাদের আসলে চামড়া অনেক শক্ত, অনেক মোটা চামড়া। তো ডায়াবেটিস রোগীদের আমরা এই শক্ত চামড়া হিজামা করব না। ব্লাড সুগার যদি তার খালি পেটে 10-12-র বেশি হয় তাহলে করব না। খালি পেটে যদি, ভরা পেটে যদি 20-এর বেশি হয় তাহলেও করব না। তাকে বলবো আপনি একজন ডাক্তার দেখান, ওষুধ খান, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তারপর আসেন। ব্লাড প্রেশার অতিরিক্ত বেড়ে গেলেও করব না, অতিরিক্ত কমে গেলেও করব না, অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো সময়। এই জন্য তাকে বলবো যে আপনি ডাক্তার দেখেন, ওষুধ খান, ব্লাড প্রেশার কমিয়ে তারপর আসেন। হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে, আমাদের কাছে অলরেডি এমন রোগী আসবে যাদের ইতিমধ্যেই ব্লাড প্রেশার হয়ে গেছে, হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, এরকম অনেক রোগী আসবে। কিন্তু জানার বিষয় হলো সেই রোগীরা কিন্তু মোটামুটি ওষুধ খাচ্ছে, কোনো একজন ডাক্তারের তত্ত্বাবধানে আছেন, উনি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, উনি প্রেশারের ওষুধ খাচ্ছেন, হয়তো আরো অনেক কোলেস্ট্রল বা অন্যান্য কোনো সমস্যার ওষুধও খাচ্ছেন। তো ওই রোগীদেরকে যদি আমরা চেক করি, চেক করে দেখবো তার ডায়াবেটিস লেভেলও নিয়ন্ত্রণে আছে, ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে আছে। একটু কম বেশি হইতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু এরা ওষুধ খাচ্ছে, এরা নিয়ন্ত্রণের মধ্যে আছে, এদের আমরা হিজামা করবো সতর্কতার সাথে, কোনো সমস্যা নাই। কিন্তু যেই রোগীর কোনো ডায়াবেটিস না, এসে বললো যে কোনোদিন সে ডাক্তার দেখায় না, হঠাৎ করে আপনি ডায়াবেটিস মেপে পাইলেন 15 বা খালি পেটে 12 পাইলেন, তার এখানে তো কোনো ঝাপড়া আছে, তাই না? আবার ডায়াবেটিস নর্মালি 160-এর, মানে সিস্টোলিক ব্লাড প্রেশার 160-এর বেশি পাইলে ওই দিন আর হিজামা করবো না, তাকে বলবো আপনি রেস্ট নেন, একটু ওষুধ খান, এরপরে আসেন। ঠিক আছে, ওজনটা দেখতে হবে, অতিরিক্ত ওজন যদি হয় তাকে ওজন কমানোর কথা বলতে হবে। হুম, প্রেগনেন্সি মেনস্ট্রুয়েশন, সাধারণত প্রেগনেন্ট অবস্থায় হিজামা করা একেবারে নিষেধ। আর মাসিক চলাকালীন অবস্থায় রোগীর হিজামা না করাটাই উত্তম, কারণ ওই সময় তো তার এমনি ন্যাচারাল ডিটক্স হয়, রক্ত যাচ্ছে, টক্সিন যাচ্ছে শরীর থেকে, প্লাস ওই সময় সে অনেক বেশি স্ট্রেসের মধ্যে থাকে, অনেক টেনশনের মধ্যে থাকে, পেট ব্যথা হয়, মাথা ব্যথা হয়, দুর্বলতা লাগে, অনেক খারাপ লাগে তার। একটা ক্ষেত্রে আমরা মহিলাদেরকে মাসিকের শুরু হওয়ার থেকে নিয়ে 7ম দিনের মধ্যেই হিজামা করাই ফেলতে বলি, এটা হচ্ছে যদি কোনো মহিলার ওভুলেশন প্রবলেম থাকে, দ্যাট মিন্স তার এফএসএস প্রবলেমের স্বল্পতা বা ঘাটতি বা সঠিকভাবে কাজ করে না, যেটাই বলি, অর্থাৎ তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, এই মহিলাদেরকে কেবলমাত্র আমরা পিরিয়ড চলাকালীন হিজামা করতে বলি, অন্যদেরকে নিষেধ করি আমরা। কেন নিষেধ করি, এই কারণে যাতে তার শরীরটা আরো বেশি দুর্বল হয়ে না যায়। ঠিক আছে, তো হার্ট ডিজিজ যাদের আছে, যে রোগীদের, এদের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো। হার্ট ডিজিজের ক্ষেত্রে হার্টের, মানে যে কোনো সময় কাজ বন্ধ করে দিলে রোগী মরে যাবে, তাই না? এই জন্য হার্ট ডিজিজে আক্রান্ত রোগীদেরকে বাইরের কোনো কিছু ঢোকানো আছে কিনা, রিং ঢোকানো আছে কিনা, পেসমেকার, এগুলো কিছু আছে কিনা, সেক্ষেত্রে আমরা হার্টটা অ্যাভয়েড করি, অন্য জায়গায় হিজামা করি, হার্টে করি না। ব্লাড ডিসঅর্ডার, রক্ত সংক্রান্ত কোনো রোগ আছে কিনা রোগীর, হ্যাঁ, তার রক্ত শরীরে জমাট বাঁধতেছে কিনা, অন্য কোনো রোগ আছে কিনা, তাই না, এটা আমরা দেখে নেব। আচ্ছা, এখন যদি আমরা পুরোটাকে সাজাই, সম্পূর্ণ বিষয়টাকে যদি আমরা সাজিয়ে নিই, রোগীর ক্ষেত্রে সতর্কতা কিছু সতর্কতা হিজামা করানোর আগে, কিছু হিজামা চলাকালীন, কিছু হিজামা করানোর পরে। যদি আগের সতর্কতা আমরা অলরেডি আলোচনা করছি, হিজামার পূর্বে রোগীর সতর্কতা কি কি ছিল এখানে, খাওয়া দাওয়ার বিষয়টা বলছি, পানির তৃষ্ণা, পরিপূর্ণ বিশ্রাম,
এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপর হিজামা চলাকালীন সতর্কতা হলো রোগীর আসন। কোন আসনে রেখে রোগী হিজামা করাবো এটাও আমরা সামনে দেখাবো, এটা আলাদা আমাদের দেখবেন আমাদের মডিউলের মধ্যে রোগীর আসন নিয়ে আলাদা আলাদা আলোচনা করা আছে। সেশনে মোট কাপের পরিমাণ, অর্থাৎ আজকের সেশনে রোগীকে কয়টা কাপ দিব আগেই ঠিক করে নেব। আজকে ধরেন রোগী আসছে এমন একটা সমস্যা নিয়ে, তার অনেকগুলা কাপ লাগানো লাগতে পারে, অথবা তার ধরেন 10টা কাপ লাগানো লাগতে পারে, আপনি 10টা আজকে করে দিলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আজকে এমন একটা রোগ নিয়ে আসছে যার অনেকগুলা কাপ লাগবে সবগুলা করতে চাইলে, ধরেন 40টা 50টা লাগলে তার মাথায় দিতে হবে, পিঠে দিতে হবে, বুকে, রানে, বিভিন্ন জায়গায় জমা করতে হবে। সেক্ষেত্রে আজকে কয়টা দিব এটা আমরা ঠিক করে নেবো, আজকে অল্প করে দিই বা বেশি দিই বলে নেবো, আগে ঠিক করে নেব, বা রোগীর অবস্থা দেখে সিদ্ধান্ত নিব। একসাথে বসানো কাপের সংখ্যা, ধরেন আপনি রোগীর পিঠের মধ্যে আজকে 20টা কাপ বসাবেন বা 10টা কাপ বসাবেন, 10টা কাপ আপনি একসাথেও বসাই দিতে পারেন, অথবা অল্প অল্প করে 5টা 5টা করে, 4টা 4টা করে এভাবে দিতে পারেন। নির্ভর করবে রোগীর কমফোর্ট লাগার উপর। রোগী অনেক সময় খারাপ লাগবে, কারণ এটা তো টান দিয়ে ধরে, তো রোগী যদি খারাপ না লাগে এটাও মাথায় রাখতে হবে। এই জন্য একসাথে বসানো কাপ কয়টা দেবো এটাও ঠিক করে নিতে হবে রোগীর সুস্থতার মানে রোগীর খারাপ লাগার উপর। মাথায় আমরা কখনো একসাথে 3টার বেশি কাপ দিব না মাথার মধ্যে। হয়তো বা আজকে তার মাথায় আমি 5টা কাপ করবো, ঠিক আছে, কিন্তু 5টা একসাথে না, একটা একটা বা দুইটা দুইটা বা তিনটা তিনটা করে সর্বোচ্চ। দুইটা দিলাম, হিজামা করা শেষ করলাম, এই 2টা কাপ খুলে আবার 2টা পয়েন্টে লাগাইলাম, এইভাবে করতে পারি। নেগেটিভ সাকশন দেওয়ার ক্ষেত্রে আমরা যখন সাকশন গান দিয়ে নেগেটিভ সাকশন দিই তখন ঠাস ঠাস করে দ্রুত দিয়ে দেবো, হালকা করে দেবো, আস্তে আস্তে দেবো, এতে রোগীর খারাপ কম লাগবে। কাপ খোলার ক্ষেত্রে সতর্কতা কি, ঠাস করে খুলে ফেলবো না, আস্তে আস্তে করবো। মাসাজ কাপিং ক্লাসে আমরা মাসাজ কাপিং দেওয়ার ক্ষেত্রে সতর্কতা আরো বেশি, যখন আমরা প্র্যাকটিক্যালের জন্য আসবেন দেখাবো, বেশি সাকশন দেওয়া যাবে না, অবশ্যই তেল দিতে হবে। আর সেন্সিটিভ অংশে কাপ বসানোর ক্ষেত্রে সতর্কতাগুলো হলো কি, এখানে আমরা বেশি সাকশন দিব না, আর অনেক বড় কাপ বসাবো না। ফুসকা পড়ে যাবে অনেক সময় রোগীর ক্ষেত্রে, ফুসকা সিনকোপালেটা রক্ত একেবারে কম আসা, এই বিষয়গুলো আমরা সামনে আলোচনা করব আলাদা করে। হিজামা পরবর্তী সতর্কতাগুলো আছে। রুগী অনেকক্ষণ তো শুয়েছিল, একটা এক এক অবস্থায় শুয়েছিল, এখন তাকে বলবো যে আপনি উঠে একটু নাড়াচাড়া করেন, একটু হাত পা নাড়ান, বাস সে নাড়াইলো। তার যেখানে আমি হিজামা করছি এই দিক দিয়ে অন্য কিছু কোনো তরল বা প্লাজমা বা রক্ত আসতেছে কিনা এটা খেয়াল রাখবো। এরপরে তাকে কাপড় পরতে বলবো, নামাজ পড়তে বলবো। হিজামা পরে রোগী গোসল করতে পারবে কিনা এটা নিয়ে অনেক ধরনের মতামত আছে, কেউ বলে গোসল করতে পারবে কোনো সমস্যা নাই, কেউ বলে না করাটা উত্তম। তো আমরা বলি যে গোসল করতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, হিজামার পরে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিসেপ্টিক এখানে লাগিয়ে দেব, রোগীর এখানে বিভিন্ন ধরনের অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দেব। ঠিক আছে। সেটা আমরা এর আগে হিজামার প্রয়োজনীয় উপাদানের মধ্যে কিন্তু আমরা পড়ছি। ঠিক আছে। হিজামার প্রয়োজনীয় উপাদান আমাদের একটা টপিক ছিল না, ওখানে কিন্তু এটা আলোচনা হয়েছে। তো যে যে জিনিস আছে অ্যান্টিসেপ্টিক ওইভাবে লাগিয়ে দিব আমরা। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্কতা হলো, এমন তার যদি কোনো অ্যালার্জি জাতীয় সমস্যা থেকে থাকে তাহলে অ্যালার্জেটিক খাবার খাবে না। এবং হিজামার পরের কয়েকটা দিন প্রাণীজ আমিষ থেকে বিরত থাকলে সবচেয়ে ভালো হবে। এনিমেল প্রোটিন, মাছ, গোস্ত, ডিম, শুটকি এগুলো থেকে, কারণ এগুলো আমাদের নর্মালি ব্লাডটাকে স্টিকি করে দেয়, একটু মোটা পাতলা একটু ঘন করে দেয়। তো যেহেতু আমাদের ইচ্ছা, আমাদের উদ্দেশ্য হলো ব্লাড সার্কুলেশন বাড়ানো, সেক্ষেত্রে আমরা এদেরকে সদা সবজি খেতে বলতে পারি, আবার নাও খেতে পারি, তেমন কোনো প্রবলেম না এটা। ব্যায়াম বা চলাফেরা করার ক্ষেত্রে সতর্কতা হলো, সে যদি হেলান দিয়ে বসে কোথাও জায়গাটা ঘামবে, ধরুন আমি আজকে পিঠে জামা করাইছি, জায়গাটা ঘামলো, ঘেমে তার একটু চুলকানি লাগলো, বা কঠিন ব্যায়াম যদি করে, সে ভারী ব্যায়াম করে, তাহলে অনেক সময় তার খারাপ লাগতে পারে। এগুলো হলো হিজামা করানোর পরের সতর্কতা। তাহলে আগের কি ছিল আর মাঝের কি ছিল আর পরের কি ছিল আমরা একটু দেখাইলাম। ঠিক আছে। তো এই রোগীর সতর্কতা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?